সন্ত্রাস জঙ্গিবাদের মতো দুর্নীতির বিরুদ্ধেও জিরো টলারেন্স নীতি বললেন প্রধানমন্ত্রী। দুর্নীতিবাজদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি। যা প্রয়োজন সেটা তো আমরা মিটাচ্ছি, তাহলে দুর্নীতি কেন হবে? তৃণমূল পর্যায় পর্যন্ত যে কেউ যদি এই ধরনের দুর্নীতিগ্রস্ত হয়, সঙ্গে সঙ্গে তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে হবে। মহাজোটের শরিকদের বিরোধী দলে থাকায় ভালো মন্তব্য কাদেরের। সংসদে তারা বিরোধী দলেরা আসনে বসলে এবং দায়িত্বশীল বিরোধিতা যদি তারা করেন, সেটা সরকারের জন্য ভালো, তাদের জন্য। ঐক্যফ্রন্টের বৈঠকে যোগ দেয়নি বিএনপির প্রতিনিধি। 30 তারিখে যে ঘটনা ঘটে গেছে বাংলাদেশে, পুরা জাতি স্তব্ধ হয়ে আছে। কি ধরনের কর্মসূচি হলে জনগণ সাথে থাকবে, আমরা জনগণের সাথে থাকতে পারবো। প্রধানমন্ত্রী ও তার পরিবারের সদস্যদের নামে ফেসবুক পেজ খুলে প্রতারণা, 5 জন গ্রেপ্তার। রাষ্ট্রবিরোধী প্রচারের অভিযোগ। এবং মুন্সিগঞ্জের মেঘনা নদীতে ট্রলার ডুবির ঘটনায় এখনো 20 জন নিখোঁজ। উদ্ধারে চলছে অভিযান, পরিবারের শোকের মাতম। আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির সন্ধ্যার সংবাদে। শুনছিলেন মার্কেন্টাল ব্যাংক শিরোনাম। আপনাদের সঙ্গে আছি আমি সঞ্জিদা হক এবং আমি ফারজানা তানি। সংবাদে এছাড়াও থাকছে ঢাকার গণশৌচাগারগুলোর বেহাল দশা নিয়ে রিপোর্ট, এবারে পুরো সংবাদ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সন্ত্রাস জঙ্গিবাদের মতো দুর্নীতির বিরুদ্ধেও সরকারের জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হওয়ার পর প্রথমবারের মতো জনপ্রশাসন মন্ত্রণালয়ে আজ অফিস করেন তিনি। বলেন, সরকারি কর্মকর্তা কর্মচারীদের সব সুবিধা নিশ্চিত করা হচ্ছে, তাই কেউ দুর্নীতি করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দেন প্রধানমন্ত্রী। রুহুল আমিন তুহিনের রিপোর্টে দেখুন বিস্তারিত। টানা তৃতীয় মেয়াদে সরকার প্রধান হয়ে প্রথমবার সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ে অফিস করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় মন্ত্রিপরিষদের সদস্য, সচিব সহ মন্ত্রণালয়ের কর্মকর্তা কর্মচারীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন তিনি। জনপ্রশাসন মন্ত্রণালয়ের কর্মকর্তা কর্মচারীদের সততা ও আন্তরিকতা নিয়ে জনগণের সেবা করার নির্দেশ দেন প্রধানমন্ত্রী। আর আমাদের লক্ষ্যটা হচ্ছে একেবারে তৃণমূলে যে মানুষগুলি বসবাস করে তাদের ভাগ্যটা পরিবর্তন করা, অর্থাৎ বাংলাদেশকে একটা ক্ষুধামুক্ত দারিদ্র্যমুক্ত দেশ হিসেবে গড়ে তোলা। এবং সেটা যে করা সম্ভব, সেটা অন্তত এটুকু বলতে পারি যে এই ধারাবাহিকভাবে সরকার পরিচালনা করার সুযোগটা পেয়েছিলাম বলে আজকে আমরা দারিদ্র্যের হার কমিয়ে এনেছি। কিন্তু আমি চাই যে ভবিষ্যতে কোনো হতদরিদ্র বলে কিছু থাকবে না, এবং যারা কর্মক্ষম না, যারা বয়োবৃদ্ধ বা যারা অসুস্থ, তাদেরকে আমরা যেভাবে পারি সেবা দেব। সরকারি চাকরি আইন বাস্তবায়নের আশ্বাস দিয়ে প্রধানমন্ত্রী দুর্নীতির বিরুদ্ধে কঠোর হওয়ার নির্দেশ দেন। আমাদের যে লক্ষ্য আমরা স্থির প্রচেষ্টা আমরা করতে পারবো, তার জন্য দরকার সুশাসন, তার জন্য দরকার দুর্নীতিমুক্ত প্রশাসন গড়ে তোলা। এবং যেহেতু আমি বেতন ভাতা সুযোগ সুবিধা এত বেশি বৃদ্ধি করে দিয়েছি, সেই ক্ষেত্রে আমি তো মনে করি যে এখন আর ওই দুর্নীতির প্রয়োজন না, যা প্রয়োজন সেটা তো আমরা মিটাচ্ছি, তাহলে দুর্নীতি কেন হবে? তৃণমূল পর্যায় পর্যন্ত যে কেউ যদি এই ধরনের দুর্নীতিগ্রস্ত হয়, সঙ্গে সঙ্গে তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে হবে। যেমন প্রমোশন থেকে শুরু করে সর্বক্ষেত্রে শুধুমাত্র জ্যেষ্ঠতার ভিত্তিতে না, কর্মদক্ষতাটাকে এখানে প্রাধান্য দিতে হবে। অগ্নিসন্ত্রাসের কারণে নির্বাচনে জনগণ বিএনপিকে প্রত্যাখ্যান করেছে বলেও মন্তব্য করেন শেখ হাসিনা। 2014 নির্বাচন ঠেকানোর নামে যে অগ্নিসন্ত্রাস বিএনপি জামাত শুরু করে, তার ফলে মানুষ তাদেরকে সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করে। তার ফলাফলটা আমরা পাই বর্তমান সময় যে নির্বাচনটা হলো, সেই নির্বাচনের মধ্য দিয়ে। আর তাছাড়া জঙ্গিবাদ, সন্ত্রাস, বাংলা ভাই, মাদক, নানা ধরনের ঘটনায় মানুষের জীবন যেমন অতিষ্ঠ হয়, আন্তর্জাতিকভাবে বাংলাদেশের ভাবমূর্তি দারুণভাবে ক্ষুণ্ণ হয়, যে কারণে জনগণ আমাদেরকে
ভোট দিয়ে বারবার নির্বাচিত করেছে। অর্থনৈতিক সক্ষমতার সর্বোচ্চ ব্যবহার করে আগামী 5 বছরে অর্থনৈতিক প্রবৃদ্ধির হার 10 ভাগে উন্নীত করার কথাও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রবৃদ্ধি 10 ভাগে আমরা নিয়ে আসতে চাই। রুহুল আমিন তুহিন, RTV, ঢাকা। এটা করা সম্ভব। এদিকে দুর্নীতিকে প্রশ্রয় দিলে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ার করেছেন স্থানীয় সরকার ও সমবায় মন্ত্রী তাজুল ইসলাম। সকালে মতিঝিলে সমবায় ব্যাংকের প্রধান কার্যালয়ে কর্মকর্তাদের সঙ্গে আলোচনায় এই হুঁশিয়ারি দেন তিনি। সমবায় ব্যাংকের প্রধান শাখায় কর্মকর্তাদের না থেকে বিভিন্ন এলাকার শাখাগুলোতে কাজ করারও পরামর্শ দেন। বলেন, এই ব্যাংকের সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে। এই প্রতিষ্ঠানটা অনেক অবদান রাখার সুযোগ আছে। গ্রামগঞ্জের সর্বত্র ছড়াই সিটে থাকা বিভিন্ন ধরনের সাবসিডিয়ারি অর্গানাইজেশনগুলো যেগুলো আছে সেগুলাকে সহ আপনারা একটা ব্যবস্থাপনায় আসতে হবে, এবং ব্যবস্থাপনা আসলেই শুধুমাত্র আমরা এই প্রতিষ্ঠানটাকে ভালো একটা জায়গায় নিয়ে যেতে হবে। যুদ্ধাপরাধীদের পরিবারের সম্পদ বাজেয়াপ্ত করার কাজ চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক। সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, সম্পদ বাজেয়াপ্ত করার কাজ গত বছর থেকে শুরু হয়েছে, এখন তা চূড়ান্ত করার পালা। আইনমন্ত্রী বলেন, সংসদে যাওয়ার বিষয়ে বিএনপির শুভ বুদ্ধির উদয় হবে, এখনও সেই সময় আছে। সেই সময়ের মধ্যে বিএনপি সংসদে যাবে। যদি না যায় তাহলে জনগণই দেখবে তাদের কি পরিণতি হয়। রাজনৈতিক কারণে 14 দলের শরিকদের বিরোধী দলে থাকাই ভালো, এতে সরকারের ভুল সংশোধন এবং সমালোচনার সুযোগ থাকবে, এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে তিনি কথা জানান। ওবায়দুল কাদের বলেন, নির্বাচনে হেরে যাওয়ার বেদনায় বিএনপি এখন বেপরোয়া, কিন্তু সরকার ধৈর্যের সাথে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। আরও জানাচ্ছেন এহতেরামুল হক। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয় পাওয়ায় সোহরাওয়ার্দী উদ্যানে আসছে শনিবার সমাবেশের আয়োজন করেছে আওয়ামী লীগ। সমাবেশের প্রস্তুতি দেখতে মাঠ পরিদর্শন করেন ওবায়দুল কাদের। এ সময় স্বেচ্ছাসেবক লীগের সভায় অংশ নেন তিনি। পরে সাংবাদিকদের সাথে কথা বলেন ওবায়দুল কাদের। মহাজোট কিংবা 14 দলে কোনো টানাপোড়েন নেই বলে দাবি করেন তিনি। 14 দলের সাথে আমাদের যে সম্পর্ক সেটা হলো রাজনৈতিক। সংসদে তারা বিরোধী দলেরা আসনে বসলে এবং দায়িত্বশীল বিরোধিতা যদি তারা করেন সেটা সরকারের জন্য ভালো, তাদের জন্য। মহাজোট কিংবা জোটে অথবা 14 দলে কোনো প্রকার টানাপোড়েন নেই। এদিকে বঙ্গবন্ধু এভিনিউয়ে কৃষক লীগের যৌথ সভায় মাহবুবুল আলম হানিফ অভিযোগ করেন, নির্বাচনে হেরে বিএনপি এখন দোষারোপের রাজনীতি করছে। আজকে নির্বাচনে পরাজিত হয়েছেন, কেন পরাজিত হয়েছেন সেটা আপনারা খোঁজ করে দেখার চেষ্টা করেন না। পরাজয়ের ব্যর্থতা আড়াল করার জন্য এখন মিথ্যাচার বা দোষারোপ শুরু করেছেন। এদিকে জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে মনোনয়ন ফর্ম বিক্রির তৃতীয় দিনেও ভিড় ছিল আওয়ামী লীগের ধানমন্ডি কার্যালয়ে। বীরশ্রেষ্ঠ রুহুল আমিনের মেয়েও সংগ্রহ করেন মনোনয়ন ফর্ম। সারা দেশ থেকে আসা মহিলা আওয়ামী লীগের নেতাকর্মীদের পাশাপাশি তৃতীয় লিঙ্গের বেশ কিছু প্রার্থীও মনোনয়নপত্র সংগ্রহ করেন। নারীদের নিয়ে, নারীদের অগ্রহায়ণের জন্য আমি কাজ করে যাচ্ছি, কাজ করে যাব। আমি আশাবাদী আমার নেত্রী আমাকে নমিনেশন দিবে ইনশাআল্লাহ। জনপ্রিয়তা, যোগ্যতা এবং নিষ্ঠার ভিত্তিতে যদি মনোনয়ন করে অবশ্যই আমি মনোনীত হব বলে আমি আশা রাখি। এই কমিউনিটিটা যেভাবে বিচ্ছিন্নভাবে ছড়িয়ে ছিটিয়ে সারা বাংলাদেশ ব্যাপী আছে, নেত্রীর নির্দেশিত পথে চলা শুধু স্বীকৃতি না, সামাজিকভাবে প্রতিষ্ঠার একটা লক্ষ্য নিয়ে আমি মনোনয়নপত্র নিয়েছি। আগামী 18 জানুয়ারি পর্যন্ত আওয়ামী লীগের মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দিতে পারবেন আগ্রহীরা। এহতেরামুল হক, RTV, ঢাকা। নির্বাচনে অনিয়মের অভিযোগ আনা রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় সংলাপ করতে চায় জাতীয় ঐক্যফ্রন্ট। এর ধারাবাহিকতায় নাগরিক সংলাপও আয়োজন করবে বৃহত্তর এই জোট। ডক্টর কামাল হোসেনের মতিঝিলের চেম্বারে বিকেলে জাতীয় ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির বৈঠক শেষে কথা জানিয়েছেন প্রধান সমন্বয়ক মোস্তফা মহসিন মন্টু। এই বৈঠকে যোগ দেয়নি জোটের প্রধান দল বিএনপি। জনগণকে সাথে পাবে এমন শান্তিপূর্ণ কর্মসূচির কথা ভাবছে জাতীয় ঐক্যফ্রন্ট। নির্বাচনী ট্রাইব্যুনালে মামলার প্রস্তুতিও নিচ্ছে এই জোট। গণতান্ত্রিক অধিকার আদায়ের জন্য ঐক্যফ্রন্ট অটুট থাকবে বলে জানান জোটের নেতারা। মূল সিদ্ধান্ত হচ্ছে আমাদের 28 তারিখে একটা নাগরিক সংলাপের কথা ছিল, এবং সেই সংলাপের তারিখটা আমরা পিছিয়ে 6 তারিখে নিয়ে গেলাম,
বিশেষ আমাদের সুবিধা অসুবিধার কারণে, এবং এই নির্বাচনটা যেটা হয়েছে আমরা মনে করি এটা জনগণ পরাজিত হয়েছে, জনগণের ভোটাধিকারকে হরণ করা হয়েছে। সুতরাং এর বিরুদ্ধে জনপ্রতিরোধ জনগণকে নিয়ে আমাদের করতে হবে। সুতরাং সবকিছু বিবেচনা করে আমরা এগিয়ে যাব। টিআইবি সত্য প্রকাশ করায় আওয়ামী লীগের আতে ঘা লেগেছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। সকালে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেন, ভোট কারচুপির সত্য প্রকাশ হওয়ায় আওয়ামী লীগ লজ্জায় মুখ লুকাতে পারছে না, আর ভোট ডাকাতির সহযোগিতার জন্য পুলিশকে রাষ্ট্রীয়ভাবে পদক দেয়া নজিরবিহীন বলে উল্লেখ করেন তিনি। বেগম খালেদা জিয়াকে সুচিকিৎসা না দিয়ে তার জীবন ঝুঁকির মধ্যে ফেলা হচ্ছে বলে অভিযোগ করেন রিজভী। অসুস্থতার কারণে গতকাল আদালতে টিআইবি রিপোর্টে ভোট ডাকাতির মহা সত্য প্রকাশ হওয়াতে সরকারের মন্ত্রীরা ও নির্বাচন কমিশন মুখ লুকাতে পারছে না। সেজন্য আর্তচিৎকার করে সত্য লুকানোর চেষ্টা করলেও তাতে কোনো লাভ হচ্ছে না। নির্বাচনে আওয়ামী লীগ ভোট ডাকাতির মাধ্যমে বিজয়ী হওয়ার পর পুলিশ হেডকোয়ার্টার্স থেকে শুরু করে থানায় থানায় উৎসব চলছে। কেন এই উৎসব? এখন তাদেরকে রাষ্ট্রীয়ভাবে পদক দেওয়া হবে কেন? এগুলো জাতি জানতে চায়। বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূতদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের নতুন দায়িত্ব পাওয়া মন্ত্রী ডক্টর AK আব্দুল মোমেন। রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বিকেল 4টা থেকে 5:30 পর্যন্ত সৌজন্য বৈঠক চলে। এ সময় পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেনকে স্বাগত জানান রাষ্ট্রদূতরা এবং নতুন সরকারের সঙ্গে একসঙ্গে কাজ করার অঙ্গীকার করেন। বিভিন্ন দেশের সঙ্গে বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক এর উপর জোর দেন তারা। বৈঠকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম ও সচিব শহীদুল ইসলাম উপস্থিত ছিলেন। বৈঠক শেষে কূটনীতিকদের সঙ্গে আলোচনা নিয়ে কোনো আনুষ্ঠানিক ব্রিফ করেননি মন্ত্রী। একাদশ জাতীয় সংসদ সদস্যদের শপথের বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা খারিজ হওয়ার রিট রবিবার আবারও করবেন বলে জানিয়েছেন ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন। শুনানি শেষে বৃহস্পতিবার উত্থাপিত হয়নি উল্লেখ করে হাইকোর্ট রিটটি খারিজ করলে ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন প্রশ্নের জবাবে একথা বলেন। বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি আশরাফুল কামালের বেঞ্চ রিট খারিজের এই আদেশ দেন। রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। 15 জানুয়ারি হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় মাহবুবউদ্দিন খোকন রিটটি করেন। তাদের শপথটাই ইলিগাল, বৈধ হয়নি। সুতরাং তাদের যে এমপি পদ, মেম্বার অফ পার্লামেন্ট পদে আছে, সেটা কোনো বৈধতা নেই। আবার রোববার ইনশাল্লাহ ফাইল করবো। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার পরিবারের সদস্য এবং জাতীয় নেতাদের নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট খুলে প্রতারণার অভিযোগে 5 জনকে গ্রেফতার করেছে র্যাব। বুধবার রাতে রাজধানীর মগবাজার, ডেমরা, কেরানীগঞ্জ সহ আশপাশের এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। সম্প্রতি সংসদের সংরক্ষিত আসনে মনোনয়ন পাইয়ে দিতে চক্রটি প্রার্থীদের সাথে প্রতারণার চেষ্টা করেছে বলে জানায় র্যাব। আপেল শাহরিয়ারের রিপোর্ট। সাইবার প্রতারণার অভিযোগে আটক 5 জনকে কারণবাজার র্যাবের মিডিয়া সেলে হাজির করা হয়। এদের মধ্যে মাগুরার ওমর ফারুককে রাজধানীর মগবাজার থেকে গ্রেপ্তার করে র্যাব। তার বিরুদ্ধে অভিযোগ, প্রধানমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট খুলে সে দীর্ঘদিন ধরে নানা জনের সাথে প্রতারণা করে আসছিল। ছাত্র শিবিরের সদস্য সাব্বির সহ বাকি 3 জনের বিরুদ্ধে অভিযোগ, তারা বিভিন্ন নামে ফেসবুক অ্যাকাউন্ট খুলে সরকার ও রাষ্ট্রবিরোধী অপতৎপরতা চালাতো। নারী আসনের সাম্প্রতিক যে তফসিল ঘোষণা করা হয়েছে এবং মনোনয়নপত্র সংগ্রহ করছে, তারা বিভিন্ন জায়গায় এরকম সম্ভাব্য যে সকল প্রার্থী আছে জেলা পর্যায়ে তাদেরকে তারা ফোন করে এবং সেক্ষেত্রে তারা ফেসবুকের যে লিঙ্কগুলি আছে সেই লিঙ্কগুলি দিয়ে দিচ্ছে এবং তাদের কাছ থেকে বিভিন্ন রকমের প্রলোভন দিচ্ছে যে হ্যাঁ আপনাদের রিপোর্ট তো ভালো, বাট এক জায়গায় একটু খারাপ আছে। যেহেতু আমরা মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে আমরা কাজ করি, ওনাদের সঙ্গে বিভিন্ন সময় আমরা রিপোর্ট দিয়ে থাকি, অসুবিধা নাই, আমরা কাজ করে দেবো, আপনার এটা বেশ ভালোভাবেই সবকিছু হবে আর আপনার নমিনেশনটা মোটামুটি আমরা ক্লিয়ার করে দিব। এইভাবে তারা বিভিন্ন সময় বিভিন্ন জনের সঙ্গে আসলে যোগাযোগ রাখছে। এই সকল তথ্য প্রমাণ আমাদের কাছে আছে। অপকর্মের পেছনের কারিগরদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়। ইসলামী ছাত্র শিবিরের একটি অর্গানাইজেশনই বলা চলে যে এই সাইমন শিল্প গোষ্ঠীর একজনকে এখানে আটক করা হয়েছে, যারা বিভিন্ন সময় যে বিভিন্ন রকমের অডিও ভিডিও নিজেরা কম্পোজ করে এবং কম্পোজ করার একমাত্র উদ্দেশ্য সোশ্যাল মিডিয়াতে স্প্রেড করা, দেশের ভাবমূর্তি, দেশ এবং দেশের বাইরে
ভাবমূর্তিকে ক্ষুণ্ণ করার জন্য এই রাষ্ট্রবিরোধী বিভিন্ন রকমের প্রচারণায় সে নিয়োজিত ছিল। সাইবার অপরাধ দমনে র‍্যাব কঠোর অবস্থান নিয়েছে বলে জানান মুফতি মাহমুদ খান। শীঘ্রই আইনের আওতায় আনা সম্ভবপর হবে। আপেল শাহরিয়ার, RTV, ঢাকা। দ্বিতীয় দিনেও সন্ধান মেলেনি মুন্সিগঞ্জের মেঘনায় ডুবে যাওয়া ট্রলারের ২০ যাত্রীর। ট্রলারটির অবস্থানও শনাক্ত হয়নি। বৃহস্পতিবার সকাল থেকে নিখোঁজদের উদ্ধারে অভিযান চালাচ্ছে ডুবুরি দল। এদিকে নিখোঁজদের মধ্যে পাবনার ভাঙ্গুড়া উপজেলার ১৮ শ্রমিক পরিবারে চলছে শোকের মাতম। প্রতিনিধিদের তথ্যচিত্রে জানাচ্ছেন অভি ইসলাম। নদীর গভীরতা, স্রোত আর শীতের সঙ্গে যুদ্ধ করেই ডুবে যাওয়া ট্রলারের যাত্রীদের সন্ধানে মেঘনায় দিনরাত চলছে অভিযান। ট্রলারটির অবস্থান শনাক্তে বুধবার থেকেই কাজ করছে ফায়ার সার্ভিস, BIWT এর উদ্ধারকারী জাহাজ অগ্নিশাসক। ঘটনার 2 দিন পার হওয়ায় যাত্রীদের জীবিত উদ্ধারের সম্ভাবনা কমে এসেছে। তারপরও নিজেদের সবটুকু উজাড় করে অভিযান চালাচ্ছেন ডুবুরিরা। যেখানেই আমাদের গ্রাফিনাল বাঁধে আমরা ওখানে ডুব দিয়ে দেখি, এখন পর্যন্ত কোনো সন্ধান পাই নাই। হতভাগ্য স্বজনেরা সান্ত্বনা হিসেবে চাইছেন প্রিয়জনের মৃতদেহ। এক পরিবারের 3 জন, বাইরে 22 লাশ। জি, পালিবারই আমাদের এই লাশটা 20 জন লাশকে আমাদের উদ্ধার করে দিবে। মাটিবাহী ট্রলারটির বেশিরভাগ যাত্রী পাবনার ভাঙ্গুড়া উপজেলার বাসিন্দা। কেউ স্বামী, কেউ বা স্বজন হারিয়ে শোকের মাতম চলছে পুরো গ্রামে। নৌকা বলে ডুবে গেছে, 14 জনে পাওয়া গেছে, আর একটা মাসি পাওয়া যায় না। আপনি কি ভাই বুঝতেছেন আমি এই বয়সে ভিড়তে চাই? 10 দিন আগে গেছে আজ। কোথায় গেছিল? ভক্তখালী। পরিবারগুলোর পাশে দাঁড়াবার কথা জানিয়েছে স্থানীয় প্রশাসন। আমি ডিসি স্যারের পক্ষ থেকে কিছু শুকনা খাবার এনেছি প্রত্যেকটা যে নিখোঁজ পরিবারকে দেওয়ার জন্য। জেলা প্রশাসক স্যার আমাকে বলেছেন আমাদের সার্বিক সহযোগিতা অব্যাহত থাকবে নিখোঁজদের পরিবারের প্রতি। বুধবার ভোরে 34 জন শ্রমিক নিয়ে মেঘনায় ডুবে যায় ট্রলারটি। এ সময় 14 জন শ্রমিক সাঁতরে তীরে উঠতে পারলেও বাকিদের সন্ধান পাওয়া যায়নি। অভি ইসলাম, RTV। এদিকে মুন্সিগঞ্জের মেঘনায় ট্রলারের ধাক্কায় ডুবে যাওয়া মাটিবাহী নৌযান ও নিখোঁজ যাত্রীদের উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন নৌ পুলিশের ডিআইজি শেখ মোহাম্মদ মারুফ হাসান। ঘটনাস্থল থেকে ফিরে দুপুরে মিরপুরে নৌ পুলিশের কার্যালয়ে এক ব্রিফিংয়ে এই তথ্য জানান তিনি। অন্যান্য সংস্থার সঙ্গে নৌ পুলিশও উদ্ধার অভিযানে অংশ নিয়েছে জানিয়ে তিনি বলেন, যে ট্রলারের ধাক্কায় মাটিবাহী নৌযানটি ডুবেছে সেটি আটকের চেষ্টা চলছে। এখনো উদ্ধার অভিযান চলছে, তবে আমরা এখনো সেই দুর্ঘটনা কবলিত নৌকা অথবা নিখোঁজ হওয়া ব্যক্তিদের কাউকেই আমরা এখনো উদ্ধার করতে পারিনি। লাইটার জাহাজ অথবা তেলবাহী জাহাজের সাথে দুর্ঘটনা ঘটেছিল, তার আমরা নাম পেয়েছি। এই উদ্ধার অভিযানে সংশ্লিষ্ট সকলেই ঘটনাস্থলে আছে। ঢাকা পৃথিবীর অন্যতম জনবহুল ও ঘনবসতিপূর্ণ শহর হলেও সে তুলনায় নেই গণশৌচাগার। যাও আছে তাতেও অভাব দক্ষ ব্যবস্থাপনা ও নিয়মিত তদারকির। শাহাবুদ্দিন শিহাবের রিপোর্টের 3য় পর্ব ছবি তুলেছেন নিজামুদ্দিন। পুরান ঢাকার অন্যতম জনবহুল ব্যস্ত জর্জকোট এলাকা, স্থানীয়দের কাছে যা কোর্ট কাচারি নামে পরিচিত। প্রতিদিন এখানে অফিস আদালত, মামলা মোকদ্দমা, ব্যবসা বাণিজ্য সহ নানা কাজে হাজার হাজার মানুষ আসে। এসব মানুষের কথা চিন্তা করে দেরিতে হলেও বেসরকারি সহযোগিতায় 3টি আধুনিক টয়লেট নির্মাণ করা হয়। তবে কেবল দেখভালের অভাবে এর একটি গণশৌচাগার অনেকদিন ধরে বন্ধ হয়ে আছে। শৌচাগার ব্যবস্থাপনার জন্য কমিটি থাকলেও এর কোনো তৎপরতা আছে বলে অবস্থা দেখে মনে হয় না। 100 লোক আছে এখানে পেশাব করে, এখানে পেশাবখানাটা আসলে পেশাবখানা চালু করে দিত, করছে পেশাবখানাটা বানাইছে বেশ সুন্দর, কিন্তু পেশাবখানা করে আর ঈদের মধ্যে চালুই করে নিয়ে গিয়ে। এখন মানুষে কি করবো, নিরুপায় বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে মানুষ আসে, দিশা বিশা না পাই এনে পেশাব করে। এই তো হ্যাঁ, কি করবো বলেন, আমাদের এখানে একটা ভালো টয়লেট নিয়ে একটা পেশাব করার জায়গা নেই, আমরা দূরে থেকে আসি, এখানে আমাদের বাধ্যতামূলক আর কি কোনোখানে জায়গা নেই, এখানে বসতেই হয়। তবে জেলা প্রশাসন অফিসের পেছনে ভেন্ডার ও ট্রেজারি এলাকায় নির্মাণ করা শৌচাগার দুটির বিষয়ে জানা গেল ভিন্ন কথা। পুলিশ, র্যাব, আর্মি, উকিল ওনারা আসলে আমাদের সাথে মানে ধরেন না 10% মানুষ আমাদের সাথে ভালো ব্যবহার করে, আর 90% মানুষই অনেক অনেক খারাপ ব্যবহার করে। শুধু একটাই কারণ, জুতা খুলতে বলি
টাকা দিতে বলি। বন্ধ টয়লেটের বেহাল দশার কারণ জানতে চাইলে নির্মাণকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা জানালেন, বিকল্প পানির ব্যবস্থা করে সচল করার সুযোগ থাকলেও বিষয়টি নিয়ে কর্তৃপক্ষের মাথা ব্যথা নেই। যেই বিল্ডিং থেকে আমরা টয়লেটের পানির কানেকশনটা নিয়েছিলাম, সেখানে পানিটা নিয়মিত ট্যাঙ্কিতে ওঠানো হয় না সম্ভবত। আমরা এটা নিয়ে ডিসি অফিসের সাথে কথা বলেছি, কিন্তু এখনো পর্যন্ত কোনো ইমপ্রুভমেন্ট দেখি নেই। আমরা হয়তো চিন্তা করছি যে এটাকে অন্য কোনো ট্যাঙ্কি থেকে কানেকশনটা দেওয়া যায় কিনা, তাহলে হয়তো টয়লেটটা রান করা যাবে। এটা আমরা আসলে ডিসি অফিসের ওনাদেরকে নোটিস করেছি। এখন ওনাদেরই তো প্রপার্টি, ওনারা যদি একটু এটা নিয়ে মনোযোগ দিতেন তাহলে হয়তো এত লম্বা সময় বন্ধ থাকতো না। কমিটির একটু তদারকি একটু বাড়ালেই টয়লেটটা পরিচ্ছন্ন রাখা সম্ভব। তবে শিগগির পানির ব্যবস্থা করে টয়লেটটি জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়ার প্রতিশ্রুতি দিলেন ঢাকা জেলার অতিরিক্ত প্রশাসক। পানির একটু টেকনিক্যাল সমস্যা হচ্ছে, যেটা আবার আমাদের পিডব্লিউডির সাথে রিলেটেড। আশা করি মানে এই বিষয়টা অ্যাড্রেস করা হয়েছে, আশা করি এটা সলভ হয়ে যাবে। সমাধান হয়ে গেলে অবশ্যই আমরা এটাকে সচল করে ফেলবো অবশ্যই। শাহাবুদ্দিন শিহাব, RTV, ঢাকা। চালকদের অদক্ষতা ও পথচারীদের অসচেতনতায় শৃঙ্খলা ফিরছে না রাজধানীর ট্রাফিক ব্যবস্থায়। একের পর এক মামলা দিয়েও থামছে না যত্রতত্র গাড়ি থামানো ও বেপরোয়া চালানো। অন্যদিকে অনুরোধ সত্ত্বেও ফুটওভার ব্রিজ ব্যবহার করছেন না পথচারীরা। তবে শৃঙ্খলা না ফেরা পর্যন্ত ট্রাফিক বিভাগের কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছেন কর্মকর্তারা। শরীয়ত খানের রিপোর্ট। রাজধানীর সড়কে শৃঙ্খলা ফেরাতে একের পর এক উদ্যোগ নিচ্ছে সরকার। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার থেকে শুরু হয় ট্রাফিক পুলিশের 15 দিনের অভিযান। ট্রাফিক ব্যবস্থাপনা সুশৃঙ্খল করতে রাজধানীতে 57টি পয়েন্টে চেকপোস্ট আর বাস থামানোর জন্য নির্ধারণ করে দেয়া হয়েছে 130টি স্থান। ট্রাফিক আইন অমান্যকারীদের জরিমানার পাশাপাশি লাইসেন্স বাতিলেরও নির্দেশনা দেয়া হয়েছে। জনসাধারণত জেব্রা ক্রসিং, ফুটওভার ব্রিজ ইউজ এগুলোর প্রতি লোকাল বাসগুলো যাতে বাস স্টপে যে বাস থামায়, যত্রতত্র যাত্রী না ওঠায়, দরজা যাতে বন্ধ থাকে, সেসব বিষয়ে আমরা গুরুত্ব দিচ্ছি। মাইকিং করতেছি এবং রোভার স্কাউটদের দ্বারা ওখান থেকে আমরা ফুটওভার ব্রিজ যাতে ইউজ করে সেই ধরনের আমরা প্রচারণা চালাচ্ছি। এত কিছুর পরও শৃঙ্খলা ফেরানো যাচ্ছে না ট্রাফিক ব্যবস্থায়। ট্রাফিক কার্যক্রমের তৃতীয় দিনে রাজধানীর গুরুত্বপূর্ণ মোড়গুলোতে গিয়ে দেখা গেল এমনই চিত্র। মহাখালীর বিভিন্ন মোড়ে বাস থামানোর জন্য নির্দিষ্ট স্থান থাকলেও তা মানছেন না কেউ। যেখানে সেখানে থামিয়ে যাত্রী তুলছে বাসগুলো। অন্যদিকে বারবার বলা হলেও যাত্রীরাও যাচ্ছেন না বাস থামানোর নির্দিষ্ট স্থানে। উল্টো ব্যবস্থাপনার দোষী দিয়ে যাচ্ছেন তারা। আমি এখানে দাঁড়াইছি, এরা তো আমাকে বলবে ঠিক না যে আপনি এখানে দাঁড়াইছেন কেন, আপনি আপনার জায়গা মতো যান। না, এখানে তো কোনো বাস স্টপেজ না, এখানে সিগন্যাল পার হওয়ার পরেই এখান থেকে গাড়ি ছুটে। রাজধানীর অন্যতম ব্যস্ত এই মোড়ের রাস্তা পারাপারের চিত্র আরো খারাপ। যতটাই ব্যস্ত সড়ক, তার থেকেও অসচেতন এখানকার পথচারী। ট্রাফিকের বাধা উপেক্ষা করেই দৌড়ে রাস্তা পার হচ্ছেন তারা, অথচ পাশেই রয়েছে ফুটওভার ব্রিজ। বিশৃঙ্খলা তো, এই তো আরো লোক আসবে তো, এই গেল তো আমার পাশ দিয়ে 3টে লোকেরা। আমি জানি না, লেগে দেখতে যাইতে লইছিলাম। আপনি কি এখন জানাচ্ছেন? জি, এখন আমি দিকে যাই ওভার ব্রিজ দিয়ে যাবো। তবে পুলিশের নজরদারি থাকায় রাস্তায় হেলমেটবিহীন মোটরসাইকেল আরোহী নেই বললেই চলে। আর সচেতনতা বাড়লে অন্যান্য ক্ষেত্রেও এমন সাফল্য আসবে বলে মনে করছেন ট্রাফিক পুলিশের কর্মকর্তারা। শরীয়ত খান, RTV, ঢাকা। টাঙ্গাইলের যশোর ও নওগাঁয় সড়ক দুর্ঘটনায় 5 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে টাঙ্গাইলের কালীহাতীতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে পড়ে 2 জন নিহত হয়েছেন। এ সময় আহত হন আরও 20 জন। বেলা 12টার দিকে টাঙ্গাইল ময়মনসিংহ সড়কের কালীহাতী উপজেলার বাংড়া ইউনিয়ন পরিষদের সামনে এই ঘটনা ঘটে। নওগাঁর মান্দায় আলাদা সড়ক দুর্ঘটনায় 2 জন নিহত হয়েছেন। এর মধ্যে পিকআপ ভ্যান চাপায় মোহাম্মদ মামুন নামের এক মোটরসাইকেল আরোহী এবং একই এলাকায় আলতা বেগম নামের আরেক নারীর মৃত্যু হয়েছে। এদিকে যশোরের চৌগাছায় ট্রলির ধাক্কায় হৃদয় হোসেন নামের এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। এই ঘটনায় গুরুতর আহত হয়েছে নিহতের ছোট ভাই মারুফ হোসেন। ফেনী শহরের রামপুরে 4 তরুণীকে আটকে রেখে ধর্ষণ মামলার প্রধান আসামি কাউসার বিন কাশেম ও তার সহযোগী সাইদুল হক ছোটনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। বৃহস্পতিবার দুপুরে ফেনীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত দ্বিতীয় এর বিচারক শরফুদ্দিন আহমদ এর আদালত আবেদনের প্রেক্ষিতে কাউসারকে 5 দিন ও তার সহযোগী সাইদুল হক ছোটনকে 3 দিনের রিমান্ড মঞ্জুর করেন। গেল 11 জানুয়ারি শহরের রামপুর সওদাগর পাড়ায় অভিযান চালিয়ে 4 তরুণীকে উদ্ধার করে পুলিশ। পুলিশ জানায় কাউসারের বাসায় দীর্ঘ 2.5 মাস ধরে বিভিন্ন স্থান থেকে এনে 4 তরুণীকে নির্যাতন করা হয়।
অনবদ্য অভিনয়ের জাদুতে কোটি হৃদয়ে দাগ কাটা বাংলা সিনেমার কিংবদন্তি মহানায়িকা সুচিত্রা সেনের ৫ম প্রয়াণ দিবস আজ। এই উপলক্ষে তার জন্মভূমি পাবনাতে নানা কর্মসূচির আয়োজন করা হয়। সকালে পাবনা জেলা প্রশাসন সুচিত্রা সেন স্মৃতি সংরক্ষণ পরিষদ সহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন স্মরণ সভার আয়োজন করে। এরপর সুচিত্রা সেন সংগ্রহশালা থেকে সুচিত্রার শৈশবের স্মৃতি বিজড়িত বিদ্যাপীঠ, পাবনা টাউন গার্লস হাই স্কুল পর্যন্ত পদযাত্রায় অংশ নেন নানা শ্রেণী পেশার মানুষ। এবারে বাণিজ্য সংবাদ। দেশের অন্যতম শিল্প প্লাস্টিক হলেও বেশ কিছু সমস্যার কারণে তা আজও বেশি দূর এগুতে পারেনি। দ্রুত প্লাস্টিক শিল্পের সমস্যাগুলো সমাধান করার আশ্বাস দিয়েছেন শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন। প্লাস্টিক শিল্পকে আন্তর্জাতিক বাজারে টিকে থাকতে কমপ্লায়েন্স ফ্যাক্টরির কোনো বিকল্প নেই, তাই অতি দ্রুতই প্লাস্টিক শিল্প নগরী গড়ে তোলার দাবি জানিয়েছেন বাংলাদেশ প্লাস্টিক দ্রব্য প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি BPGMEA এর সভাপতি জসিমউদ্দিন। দুপুরে রাজধানীতে 14তম প্লাস্টিক মেলার উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। জুলহাস কবিরের রিপোর্ট। দেশি বিদেশি মিলিয়ে 480টি প্রতিষ্ঠানের মোট 780টি স্টল রয়েছে এবারের আন্তর্জাতিক বাণিজ্য মেলায়, যেখানে চীন, ভারত সহ 19টি দেশ অংশ নিয়েছে। রাজধানীর বসুন্ধরা কনভেনশন হলে 14তম প্লাস্টিক মেলার উদ্বোধনের পর থেকেই দর্শনার্থীদের ভিড় বাড়তে থাকে। বৃহস্পতিবার দুপুরে 4 দিনব্যাপী এই মেলার উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ করেন প্লাস্টিক শিল্পের সঙ্গে জড়িত দেশি বিদেশি নানা প্রতিষ্ঠানের প্রতিনিধিরা। প্লাস্টিক শিল্পকে এগিয়ে নিতে পারলে দেশের উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত থাকবে বলে মনে করেন বক্তারা। কালকের মধ্যে আমাদের লোকাল বায়ার্স এবং ফরেন বায়ার্স বেশ ভালো হবে এবং আশা করি আমরা যে রকম আশা করছি মেলা থেকে রেসপন্স, সেই রকম রেসপন্স পাবো আমরা। পরিচ্ছন্ন একটা গোছালো মেলা হয়েছে। মেলাটা দেখে মনের ভিতর অনেকটাই শান্তি, অনেকটা ইন্টারন্যাশনাল মানের মেলা। আমি বাইরেতেও দেখেছি কয়েকটা, সেখানে এসে মনে হচ্ছে যে আমি সেই পরিবেশেই আজকে আমার এই মেলাটাকে উপভোগ করছি বাংলাদেশের মাঠে। প্লাস্টিক শিল্প নগরী না থাকায় আন্তর্জাতিক বাজারে বড় পরিসরে প্রবেশ করা সম্ভব হচ্ছে না। প্লাস্টিক পণ্য রপ্তানির সম্ভাবনাকে কাজে লাগাতে দ্রুত এ ব্যাপারে সরকারকে পদক্ষেপ নেওয়ার দাবি জানান BPGMEA এর সভাপতি জসিমউদ্দিন। আমরা যদি কমপ্লায়েন্স ইন্ডাস্ট্রি না করতে পারি তাহলে কিন্তু আমরা এই জায়গা থেকে পিছিয়ে যাব এবং অন্যরা হয়তো এই জায়গাটা দখল করে নেবে। আমি অনুরোধ করব আমাদেরকে এই দুটি শিল্প নগরী যদি করে দেওয়া হয়, অ্যাটলিস্ট আমাদের পুরানো ঢাকার ইন্ডাস্ট্রিগুলিকে আমরা রিলোকেট করতে পারবো। এই প্যাকেজিং অ্যাক্ট নিয়ে যদি শিল্প মন্ত্রণালয় উদ্যোগ নেয় তাহলে ফান্ডও প্রবলেম হওয়ার কথা না। শিল্পমন্ত্রী বলেন, আন্তর্জাতিক বাজারে টিকে থাকতে রপ্তানি বাজারে প্লাস্টিকের নতুন পণ্য তালিকা সংযোজন করতে হবে। মুন্সিগঞ্জে 50 একর জমির উপর প্লাস্টিক শিল্প নগরী গড়ে তোলা হবে। যত শীঘ্র সম্ভব আপনাদের যে সমস্যাগুলি আমরা জানার চেষ্টা করেছি, যেহেতু আমরা জানি মোটামুটি, সেখানে আমার মনে হয় যে আমাদের খুব স্বল্প সময়ের মধ্যেই আমরা এই সমাধানগুলি দিতে পারবো আশা করি। এ ব্যাপারে আপনাদেরকে আশ্বস্ত করতে পারি। প্লাস্টিক শিল্পনগরী উন্নয়নে এই মেলার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন শিল্পমন্ত্রী। প্রত্যেকটি সেক্টরে আমরা কাজ করব। আজকে এই বিশাল নেতৃত্ব দিচ্ছেন অত্যন্ত ডাইনামিক লিডার, ইজ এ ভেরি গুড অর্গানাইজার, আমার ভাই জসিম, তাকে আমি অত্যন্ত স্নেহ করি। জুলহাস কবির, RTV, ঢাকা। দেশের স্বনামধন্য খাদ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান বনফুল গ্রুপ অব কোম্পানিজের বার্ষিক নির্বাহী পর্ষদের সভা হয়েছে। নগরীর এক রেস্টুরেন্টে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির চেয়ারম্যান MA মুতালিব। সভায় বিগত বছরের সামগ্রিক কার্যক্রম নিয়ে আলোচনা এবং চলতি বছরের কার্যক্রমের রূপরেখা প্রণয়ন করা হয়। এ সময় বনফুল গ্রুপের পরিচালক MA শুক্কুর, নির্বাহী পরিচালক শহীদুল ইসলাম ছাড়াও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আনুষ্ঠানিকভাবে বাংলাদেশে যাত্রা শুরু করল বিশ্বখ্যাত ব্র্যান্ড গোদরেজ হাই ভোল্টেজ প্রোডাক্টস গোদরেজ নাম্বার 1 সাবান। সন্ধ্যায় রাজধানীতে একটি হোটেলে আনুষ্ঠানিকভাবে এই সাবানের যাত্রা শুরু করেন বাংলাদেশের প্রতিষ্ঠানটির কান্ট্রি ম্যানেজার চন্দন পোলেকার ও মার্কেটিং কনসার্ন মিস রেহান আনোয়ার শান্তা। প্রথমে বাংলাদেশের বাজারের জন্য সাবানটি লেবু ও চন্দন দুটি ফ্লেভার এনেছে কোম্পানিটি। ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের বৃহত্তর চট্টগ্রাম ও নোয়াখালী অঞ্চলের কর্মী সম্মেলন ও আনন্দ ভ্রমণ 2019 অনুষ্ঠিত হয়েছে। চট্টগ্রাম নগরীর ফয়েজ লেকে আয়োজিত এই সম্মেলনের প্রধান অতিথি ছিলেন প্রতিষ্ঠানের পরিচালক নাদের খান। কোম্পানির উপব্যবস্থাপনা পরিচালক খসরু চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মুখ্য নির্বাহী কর্মকর্তা জামাল এমিল নাসের। স্বাগত বক্তব্য রাখেন ন্যাশনাল লাইফের চট্টগ্রাম এরিয়া প্রধান মোহাম্মদ ওসমান গনি চৌধুরী। এ সময় কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা
জামাল এম এ নাসের বলেন, ন্যাশনাল লাইফ 2019 সালে গ্রাহকের সকল যৌক্তিক দাবি প্রদান করা হবে। এরই সঙ্গে শেষ করছি সন্ধ্যার সংবাদ। তার আগে মার্কেন্টাইল ব্যাংক শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। সন্ত্রাস জঙ্গিবাদের মতো দুর্নীতি বিরুদ্ধেও জিরো টলারেন্স নীতি বললেন প্রধানমন্ত্রী। দুর্নীতিবাজদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি। মহাজোটের শরিকদের বিরোধী দলে থাকাই ভালো মন্তব্য কাদেরের। ঐক্যফ্রন্টের বৈঠকে যোগ দেননি বিএনপির প্রতিনিধি। প্রধানমন্ত্রী ও তাঁর পরিবারের সদস্যদের নামে ফেসবুক পেজ খুলে প্রতারণা, 5 জন গ্রেফতার। রাষ্ট্রবিরোধী প্রচারের অভিযোগ। এবং মুন্সিগঞ্জের মেঘনা নদীতে ট্রলার ডুবির ঘটনায় এখনও 20 জন নিখোঁজ, উদ্ধারে চলছে অভিযান, পরিবারের শোকের মাতম। সন্ধ্যার সংবাদ এই পর্যন্তই। RTV সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24141 নম্বরে ডায়াল করুন। আর মোবাইল ফোনের সংবাদ দেখতে অ্যাপ স্টোর, গুগল প্লে বা উইন্ডোজ স্টোর থেকে ডাউনলোড করুন RTV অ্যাপস। এছাড়াও তাৎক্ষণিক ও বিনোদন সংবাদ জানতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভিজিট করুন facebook.com/RTV অনলাইন এবং youtube.com/RTV ডিজিটালস। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ।